নমস্কার বন্ধুরা, আমার আজকের নিবেদন সুভাষচন্দ্র বসু সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। দেশের জন্য ত্যাগ স্বীকার যদি মানব ধর্ম হয়, অপরের জন্য আত্মোৎসর্গ যদি মানব ধর্ম হয়, নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে অবহেলা করে বহুর কল্যাণ কামনা ও দেশমাতৃকার বন্ধন মুক্তি যদি আশৈশব কাল থেকে স্বপ্ন হয়, তবে স্বীকার করতে বাধা নেই সুভাষচন্দ্র বসুর মতো ধর্মপরায়ণ, পরহিতব্রতী ও নিঃস্বার্থ স্বাধীনতা সংগ্রামী এ জগতে দুর্লভ। 1897 সালের 23শে জানুয়ারি বর্তমান উড়িষ্যা রাজ্যের কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কটক প্রবাসী বিশিষ্ট বাঙালি আইনজীবী জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবীর 14 সন্তানের মধ্যে নবম। সুভাষচন্দ্রের শিক্ষাজীবন শুরু হয় কটকের এক মিশনারি স্কুলে। পরে র্যাভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন। এই স্কুলের প্রধান শিক্ষক বেণীমাধব দাসের দ্বারা তাঁর ভাবী বিপ্লবী জীবন বিশেষভাবে প্রভাবিত হয়। 1919 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু সেখানে অধ্যাপক ওটেন সাহেব বাঙালি জাতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় সুভাষের সাথে তাঁর মতান্তর ঘটে। সুভাষচন্দ্র প্রেসিডেন্সি কলেজ ত্যাগ করে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। এই কলেজ থেকে তিনি দর্শনশাস্ত্রে অনার্স নিয়ে 1919 খ্রিস্টাব্দে বিএ পাশ করেন। তারপর তিনি ওই বছরই ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন। 1920 খ্রিস্টাব্দে আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করে সিভিল সার্ভিসে নিয়োগপত্র পান। বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগ তিনি প্রত্যাখ্যান করেন। দেশে ফিরে তিনি চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। তাঁর ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে 11 বার কারারুদ্ধ করেছিল। 1934 সালে বার্মার মান্দালয় জেলে বন্দি থাকা অবস্থায় সুভাষচন্দ্র গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ব্রিটিশ সরকার তাকে এক শর্তে মুক্তি দিতে রাজি হন যে ভারতের ভূখণ্ড না ছুঁয়ে যদি তিনি বিদেশে কোথাও পাড়ি দেন তবেই তিনি মুক্তি পাবেন। সুভাষচন্দ্র ইউরোপ যাবার মনস্থ করেন এবং তিনি ভিয়েতনামে পৌঁছান। 2 বছর চিকিৎসাধীন থাকার সময় অবসরে তিনি 2টি বই লেখার সিদ্ধান্ত নেন। তিনি তাঁর আত্মজীবনীমূলক বই ইন্ডিয়ান পিলগ্রিম আর ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম রচনা করেন। সেই সময় তাঁর পাণ্ডুলিপি টাইপ করার জন্য এক অস্ট্রিয়ান মহিলা এমিলি সেঙ্কল তাঁকে সাহায্য করেন। পরবর্তীকালে তিনি তার সচিবও হন। আরও পরে 1937 সালে এই এমিলির সঙ্গেই তাঁর পরিণয় অর্থাৎ বিবাহ হয়। অনিতা বসু নামে তাঁদের এক কন্যা সন্তান রয়েছে। নেতাজি সুভাষ পরপর 2 বার 1938 ও 1939 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত এবং বৈদেশিক ও আভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা করায় তাকে পদত্যাগ করতে হয়। সুভাষচন্দ্র মনে করতেন গান্ধীজির অহিংস নীতি ভারতের স্বাধীনতা আনার ক্ষেত্রে যথেষ্ট নয়। এই কারণে তিনি সশস্ত্র বিদ্রোহের পক্ষপাতী ছিলেন। সুভাষচন্দ্র অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 1938 সালে তিনি জাতীয় পরিকল্পনা পরিষদের প্রস্তাবনা দিয়েছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুভাষচন্দ্র বসু প্রস্তাব দেন যে কবে ব্রিটিশরা ভারতীয়দের স্বাধীনতার অনুমোদন দেবে তার জন্য বসে না থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনৈতিক অস্থিরতার থেকে সুবিধা নেওয়া উচিত। তিনি বিশ্বাস করতেন ভারতবর্ষের স্বাধীনতা নির্ভর করে অন্যান্য দেশের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সমর্থনের ওপর। তাই তিনি ভারতের জন্য সামরিক বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। ব্রিটিশ সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার ব্রিটিশ বিরোধী রাজনৈতিক কার্যকলাপ, পূর্ণ স্বাধীনতার দাবি এবং সশস্ত্র সংগ্রামের প্রস্তুতিকে ভারতে ব্রিটিশ শাসনের জন্য হুমকি মনে করায় গৃহবন্দী করে রেখেছিল। কিন্তু সুভাষচন্দ্র বুঝেছিলেন ব্রিটিশরা তাকে যুদ্ধের আগে ছাড়বে না। তাই তিনি 1941 সালের 17 জানুয়ারি এলগিন রোডের বাড়ি থেকে একজন জীবন বিমা এজেন্টের ছদ্মবেশে পালিয়ে যান এবং আফগানিস্তান হয়ে সোভিয়েত ইউনিয়ন ও জার্মানি পৌঁছান। তিনি বার্লিনে মুক্ত ভারতীয় কেন্দ্র ফ্রি ইন্ডিয়ান সেন্টার গড়ে তোলেন। ভারতের স্বাধীনতার জন্য জার্মান চ্যান্সেলর অ্যাডমন্ড হিটলারের সাহায্য প্রার্থনা করেন। কিন্তু ভারতের স্বাধীনতার ব্যাপারে হিটলারের উদাসীনতা তার মনোবল ভেঙে দেয়। ফলে 1943 সালে তিনি জার্মান ত্যাগ করেন এবং জার্মান সাবমেরিন তাকে সমুদ্রের তলদেশে একটি জাপানি সাবমেরিনে পৌঁছে দেয়। সেখান থেকে তিনি জাপান পৌঁছান। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের সহায়তায় সিঙ্গাপুরের পতনের পর রাসবিহারী বসু ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে প্রথম আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। 1943 সালে সুভাষচন্দ্র বসু দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এলে এর দায়িত্ব নেন। 1943 সালের 21শে অক্টোবর সিঙ্গাপুরে তিনি আজাদ হিন্দ সরকার ঘোষণা করেন এবং ফৌজের পুনর্গঠন করেন, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মূল ভিত্তি হয়। দিল্লি চলো এই স্লোগান দিয়ে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। 1944 সালে বার্মায়, বর্তমান মায়ানমারে আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটি ছিল তাঁর স্বাধীনতা অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগের আহ্বান। এই বিখ্যাত উক্তিটির মাধ্যমে তিনি দেশের মুক্তি সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করার জন্য দেশবাসীকে অনুপ্রাণিত করেছিলেন। ভারতবর্ষের অরবিন্দ ঘোষ, সূর্য সেন, ভগৎ সিংয়ের মতো নেতারা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুলের মতো কবিরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হন। সমগ্র ভারতবর্ষের নয়নের মণি হয়ে ওঠেন নেতাজি। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে রয়েছে কুয়াশাচ্ছন্ন রহস্য, যে রহস্য আজও কারো কাছে উন্মোচিত হয়নি। আসলে ভারতবর্ষে নেতাজির তুমুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল উঁচুদরে ভারতীয় নেতা এবং ইংরেজ সরকার মিলিতভাবে ষড়যন্ত্র করে নেতাজিকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। তাই ভারতীয় সরকার কখনো সুভাষচন্দ্র বোসের প্রকৃত মৃত্যুর কারণ জনসমক্ষে আনেননি, আনবেও না। জয় হিন্দ।